আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করেছি। এটা একটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ ছিল। একবার আন্তর্জাতিক পর্যায়ে দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল, আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম এবং আমার ঘোষণা ছিল নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করব। আমরা তা করেছি। 1 বছরও এখনো হয়নি, এরই মধ্যে পদ্মা সেতুতে 1500 কোটি টাকা অর্থাৎ 1500 কোটি টাকা আমাদের টোল উঠেছে। এই টোলের হিসাবটা কিন্তু আমাদের সেতু বিভাগ কিন্তু তাদের খরচা পাতি সব রেখে, সব ব্যয়টায় ধরে সেটাকে রেখে এরপরে যে লাভটা হয় এটা কিন্তু সেইটুকু। এই যে 1500 কোটি 1500 কোটি টাকা যে আমাদের উপার্জন, এটা সম্পূর্ণ আমাদের নিজস্ব অর্থায়নে। অর্থাৎ বাংলাদেশ যে পারি, আমরা সেটা প্রমাণ করেছি। 7ই মার্চের ভাষণে জাতিপিতা বলেছিলেন কেউ দাবায় রাখতে পারবে না, তো বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না, এটাই আমরা প্রমাণ করেছি বিশ্ব দরবারে, যা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশের কিছু, আমি বলবো যে রাজনৈতিক দেউলিয়াত্মাপন্ন যারা একেবারে রাজনৈতিকভাবে দেউলিয়া, এদের কিছু বক্তব্য, আর আমাদের দেশে কিছু আছে বুদ্ধি বেচিয়ে জীবিকা নির্বাহ করে যাহারা, সেই তথাকথিত বুদ্ধিজীবী, অনবরত তারা বাংলাদেশের বিরুদ্ধে গিবাদ গাচ্ছে এবং বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এবং সবথেকে আশ্চর্য ব্যাপার হচ্ছে যে এদেশে অতি বাম অতি ডান সবই এখন তারা এক হয়ে গেছে। এটা কীভাবে হলো আমি জানি না। এই দুই মেরু এক হয়েও সব সারাক্ষণ শুনি আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে হবে। অপরাধটা কি আমাদের? কোভিড-19-এর সময় আমরা বিনা পয়সায় ভ্যাকসিন দিয়েছি, পৃথিবীর ধনী দেশ দেয়নি, কিন্তু বাংলাদেশ দিয়েছে। টেস্টিং আমরা বিনা পয়সায় করেছি, পৃথিবীর কোনো ধনী দেশও করে নাই, আমরা করেছি। এবং আমরা যেভাবে 2 হাতে পানির মতো টাকা খরচ করে মানুষকে বাঁচাবার জন্য পদক্ষেপ নিয়েছি, খুব কম দেশই সেটা করতে পেরেছে। আমরা সেখানে সাফল্য অর্জন করেছি। আজকে আমরা মাতৃমৃত্যু হার কমিয়েছি, শিশু মৃত্যু হার কমিয়েছি, সাক্ষরতার হার বাড়িয়েছি, মানুষের মানে কি বলে আয়ুষ্কাল বৃদ্ধি করেছি, মানুষের ঘরের কাছে আমরা চিকিৎসা সেবা নিয়ে গেছি, শিক্ষার ক্ষেত্রে আমাদের অগ্রগতি আছে। সব দিক থেকে তো বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, পিছিয়ে আসছি কোথায় আমরা? আজকে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে, বিশ্বব্যাপী যখন বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা থেকে শুরু করে সব কিছু নিয়ে প্রশংসা করে, শুধু তাই না, আমরা যে আমাদের যে জাতিপিতা আমাদেরকে স্বল্পোন্নত দেশ রেখে গিয়েছেন, সেখান থেকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছি। উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জনের জন্য যে কয়টা মানে পদক্ষেপ আমাদের নিতে হবে আমরা অত্যন্ত সাফল্যের সাথে নিয়েছি। শুধু তাই না, এই কোভিড-19, ইউক্রেন যুদ্ধ, স্যাংশন, কাউন্টার স্যাংশন সব কিছু মিলিয়েও কিন্তু আমরা আমাদের স্থানটা ধরে রাখতে পেরেছি। অনেক দেশ পায়নি, কিন্তু আমরা পেয়েছি। 2026 সাল থেকে আমাদের নতুন যাত্রা শুরু হবে, তার প্রস্তুতিও কিন্তু আমরা নিয়েছি। এবং আমি এটা বিশ্বাস করি একমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই এই উন্নয়নশীল দেশ হিসেবে যে অগ্রযাত্রাটা, এটা সহজভাবে আমরা করতে পারবো এবং বাংলাদেশ 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। আজকে নির্বাচন নিয়ে যারা প্রশ্ন তোলে, ভোটের অধিকার নিয়ে যারা প্রশ্ন তোলে, তাদের জন্মটাই বা কোথায়? অবৈধভাবে হত্যা, খুন, ষড়যন্ত্রের মধ্যে দিয়ে ক্ষমতা দখলকারী, তাদের পকেট থেকে বের হওয়ার যে রাজনৈতিক দল, তাদের কাছে এখন গণতন্ত্রের সবক শুনতে হয়, ভোটের অধিকারের কথা শুনতে হয়। যারা হ্যাঁ না ভোট দিয়ে মানুষের ভোট চুরি শুরু করেছিল, এরপরে রাষ্ট্রপতি নির্বাচন, তারপরে জাতীয় সংসদ নির্বাচন, 1981 সালে রাষ্ট্রপতি নির্বাচন, বা প্রত্যেকটা নির্বাচনই তো আমরা দেখেছি কিভাবে জনগণের ভোট নিয়ে খেলা হয়। বেশি দূর যাওয়া লাগবে না, 2001 সালের 1 অক্টোবরের যে নির্বাচন, সেই নির্বাচনেও তো চক্রান্ত করে আওয়ামী লীগকে হারানো হয়েছিল। আমরা ভোট, পার্সেন্টেজ অফ ভোট আমাদের বেশি ছিল, আমরা সিট পাইনি, কারণ আমি রাজি হইনি আমার দেশের গ্যাস অন্য দেশকে আমরা বেচবো। আজকে গ্যাসের জন্য হাহাকার। আমরা যদি তখন রাজি হতাম আর গ্যাস বিক্রি করা শুরু করতাম, তাহলে কি অবস্থা হতো? আমাদের কোনো ইন্ডাস্ট্রি চলতো? ফার্টিলাইজার ফ্যাক্টরি চলতো? আমাদের বিদ্যুৎ উৎপাদন বাড়তো? হতো না। কিন্তু খালেদা জিয়া কিন্তু সেই মুচলেখা দিয়েছিল, সে কিন্তু কথা দিয়েছিল ক্ষমতা গেলে গ্যাস বিক্রি করবে। তা আমি শুধু এটুকু বলছিলাম যে আল্লাহ তাআলা জন বুঝে ধন দেয়, ও খালেদা জিয়া কথা দিয়েছে গ্যাস বিক্রি করবে, গ্যাস পাবেই না। তাদের আমলে কিন্তু গ্যাস
কূপ খনন করেও গ্যাস পায়নি, খুব আর ওদিকে তাদের দৃষ্টি ছিল না। ক্ষমতায় যাবে, লুটপাট করবে, পয়সা বানাবে, হাওয়া ভবন খুলে খাওয়া খাবে, এটাই ছিল তাদের মাথায়, এটাই তারা করে গেছে। আর এখনও একটা দল যার কোনো মাথা মুন্ডু নাই। তাদের যিনি চেয়ারম্যান ছিলেন তিনি সাজাপ্রাপ্ত আসামি, যিনি দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান সেও সাজাপ্রাপ্ত আসামি এবং দেশান্তরী। আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, যে সেই সুবাদে সারাক্ষণ অনলাইনে শুধু নির্দেশ দেয় এবং সেই সিদ্ধান্তেরও ঠিক ঠিকানা নাই। আজকে এরে বহিষ্কার করে, কালকে আবার তারে দলে ভিড়ায় নেয়, কালকে আবার ওরে বহিষ্কার করে, তাকে দল ভিড়ায় নেয়। তাদের কোনো সিদ্ধান্ত নেই। আর নির্বাচন করবে না আমাদের অধীনে। আমাদের অধীনে নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার কে তারা? যাদের জন্মই হয়েছে ভোট চুরির মধ্য দিয়ে, তারা আবার প্রশ্ন করে কীভাবে? জনগণ বলুক। দেশের মানুষ তো ভোট দিয়েছে, দেশের মানুষ তো শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরে খুশি। হ্যাঁ, এলাকা এলাকায় কিছু সমস্যা হয়, এটা স্থানীয়ভাবে, কিন্তু বাংলাদেশের ইতিহাসের নির্বাচনী ইতিহাস যদি আমরা দেখি, অন্তত আমি বলবো যে 2024 সালে আমাদের যে নির্বাচনটা হয়ে গেল, এইভাবে সুষ্ঠুভাবে একটা নির্বাচন কবে হয়েছে বাংলাদেশে? অতীতে কোনোদিন হতে পারেনি। প্রত্যেক নির্বাচনেই, সাধারণ নির্বাচনে লাশ পড়েছে, ভোট বাক্স ছিনতে হয়েছে, নানা রকম ঘটনা ঘটেছে, কিন্তু এটা হয়নি। আমরা জনগণের ভোট নিশ্চিত করেছি, ভোটের অধিকার মানুষের হাতে দিয়েছি, মানুষকে ভোট সম্পর্কে সচেতন করেছি, তাদের সাংবিধানিক অধিকার সম্পর্কে আমরা সচেতন করেছি মানুষকে। কাজে মানুষ আমাদের উপর আস্থা রেখেছে, কারণ আমরা তাদের জন্য কাজ করেছি, সাধারণ মানুষের জন্য। আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ। আমরা যে ঘোষণা দিয়েছিলাম 2008-এর নির্বাচনী ইশতেহারে, বাংলাদেশকে আজকে আমরা বদলে যেতে সক্ষম হয়েছি, আমরা করতে পেরেছি। এটাই হচ্ছে আমাদের সাফল্য, এবং আমরা এক ধাপ উত্তরণও ঘটিয়েছি। তারপরেও যাদের পছন্দ হয় না, আসলে ক্ষমতায় নাই, লুটপাট করে খেতে পারে না, সেটাই তাদের পছন্দ না। যা আমি এটুকুই বলবো যে জনগণের আস্থা, বিশ্বাসই হচ্ছে আমাদের একমাত্র শক্তি, আর কোনো শক্তি না। মানুষের বিশ্বাস, আস্থা নিয়েই আমরা চলি, আমাদের পথ চলা। এবং আমাদের প্রতিটি নির্বাচনী ইশতেহার আমরা যখন ঘোষণা দিয়েছি, প্রতি বছর বাজেট করবার সময় আমাদের ইশতেহারটা সামনে রেখে আমরা মানুষের কাছে কি ওয়াদা দিয়েছি সেটা তুলে ধরেই কিন্তু আমরা আমাদের উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করি এবং তা বাস্তবায়ন করি, যার শুভ ফলটা দেশবাসী পায়। কয়েকদিন আগে আপনারা দেখেছেন টেলিভিশনে, প্যালেস্টাইনে এই ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরা আন্দোলন করছে। এখানে আন্দোলন করাকালীন সময়ে একজন মহিলা প্রফেসর, সে বলছে আমি প্রফেসর ইউনিভার্সিটির, পুলিশ তাকে যেভাবে দাবড় দিয়ে ধরে, হাত ধরে পিঠ মোড়া দিয়ে মাটিতে ফেলে, হাঁটু দিয়ে তার উপর চেপে তাকে যেভাবে অ্যারেস্ট করেছে, এবং সেখানে ছাত্র শিক্ষক, তাদের হাতে লাঠিও ছিল না, আগুনও ছিল না, তারা কিন্তু পুলিশের বিরুদ্ধে মারমুখীও ছিল না। তারপরেও আমেরিকার পুলিশ যে আচরণটা করেছে, সে এরপরে ও দেশে যে মানবাধিকার কতটুকু আছে সেটাই তো প্রশ্ন, কথা বলার স্বাধীনতা কতটুকু আছে সেটা প্রশ্ন, অন্যায়ের প্রতিবাদ করার অধিকার কতটুকু আছে সেটাই আমাদের প্রশ্ন। বাংলাদেশের উপর মানবাধিকারের রিপোর্ট লেখে, নিজেরা আয়নায় চেহারাটা দেখে না, এটাই হচ্ছে বাস্তব কথা। তারা যেভাবে আচরণ করে, আমাদের পুলিশ তো তা করেনি। ধৈর্যের পরিচয় দিতে যে উল্টো তারা মার খেয়েছে বিএনপির হাতে, তারা যেভাবে মাটিতে ফেলে মেরেছে। আজকে যদি আমেরিকার একটা পুলিশের গায়ে যদি এভাবে কোনো দলের লোক হাত দিত, তারা কি করত? আর প্রতিনিয়ত তো আমাদেরকে ক্ষমতা সরাবে, আমাকে হত্যা করবে, আবার 15 আগস্ট করবে, তো আমি অনবরত শুনেই আসছি। আমাদের বাঙালি পরপর কতজন মারা গেছে, সেদিনও 2 জন বাঙালিকে নির্মমভাবে হত্যা করেছে। আমরা এর প্রতিবাদ জানাই যে তারা সেখানে গেছে, হ্যাঁ, জীবন জীবিকার জন্য গেছে, কিন্তু তাদেরকে এইভাবে বেঘরে হত্যা করা কেন হবে? তারা তো কোনো অপরাধ করেনি। ছোট বাচ্চা ছেলেদেরটা পর্যন্ত তাদের হাতে রেহাই পায় না। একজন মানে একেবারে মাজুর ব্যক্তি, যে মানে হাঁটতে চলতে পারে না, সে প্রেসিডেন্টকে কি বলেছে, সেই জন্য তার ঘরে ঢুকে তাকে গুলি করে মেরে এসেছে। একটা বাচ্চা ছেলে মার কাছে বাড়ির মধ্যে ঢুকে সে বাচ্চাকে গুলি করে মেরেছে। কি জবাব দেবে আমাদের যারা এখন মানবাধিকারের
মানে গীত গায় এবং বাংলাদেশে মানবাধিকার খুঁজে বেড়ায়, তারা এর কি জবাব দেবে? আমি সে জবাব চাই। সেই মানবাধিকার সংস্থা, জাস্টিস ডিপার্টমেন্ট বা যারা আমাদের স্যাংশন দেয়, যারা আমাদের উপরে খবরদারি করে, তাদের কাছে আমার জবাব চাই আমি, যে আমার বাঙালি কেন মারা যাবে? ওরকম ছোট্ট একটা অপ্রাপ্তবয়স্ক শিশু মায়ের কোল থেকে নিয়ে তাকে গুলি করে হত্যা করা, প্রফেসরদের উপরে এরকম জুলুম করা, মহিলা প্রফেসর তাকে মাটিতে ফেলে পুলিশ যেভাবে পা দিয়ে তার হাতে হ্যান্ডকাপ পরিয়েছে, এর জবাব আমরা চাই। এটা তো সম্পূর্ণ মানবাধিকার লঙ্ঘন করা। প্রচণ্ড গরম, আমি জানি এই গরমে মানুষ অতিষ্ঠ। আমি সবাইকে, দেশবাসীকে এটুকু বলবো যে সবাইকে একটু সাবধানে থাকতে হবে। জীবন জীবিকা তো চলবে, এটা তো থেমে থাকবে না। তারপরেও সবাইকে প্রচুর পানি খেতে হবে এবং একটু নিজেরা একটু সাবধানে থাকতে হবে, কারণ এটা শুধু বাংলাদেশ না। আমি এইমাত্র থাইল্যান্ড থেকে এসেছি, সেখানে দেখি একই অবস্থা, আরও প্রচণ্ড গরম, আগুনের মতো একই অবস্থা। এবং পুরা আমাদের সাউথ এশিয়া, সাউথ ইস্ট এশিয়া সহ অন্যান্য দেশগুলিতেও কিন্তু এখন এই গরম ছড়িয়ে পড়ছে। আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি বৃষ্টি হবে। তবে একটি বিষয় আবার ভালো দিক, এই গরমের কারণে হিমালয় বরফ গলছে, তাতে আমাদের তিস্তা নদীর পানি সাধারণভাবে এই সময় যে পরিমাণ থাকে তার দ্বিগুণ পানি আছে নদীতে। কিন্তু ওই বরফ গলা নদী, যে কটা নদী আমাদের বরফ গলা নদী, সব নদীতে কিন্তু পানির প্রবাহটা বেড়ে গেছে। ওটা আমাদের জন্য একটু সিলভার লাইন আর কি, সামান্য একটু আশার আলো। আমাদের ইরিগেশন ভালো হবে। হাওরে ধান উঠে যাচ্ছে, প্রচণ্ড খরার কারণে ধানগুলি পেকে গেছে এবং সেগুলি প্রায় কাটা শেষ হওয়ার পথে, এবং এবার সেখানে আমরা বাম্পার ফলন পাবো আশা করি। তবে হ্যাঁ, কিছু কিছু এলাকায় সেখানে খরা দেখা দিয়েছে, সেখানে পানির অভাব আছে। সেচের ব্যবস্থা আমরা করছি। আপনারা জানেন যে বিদ্যুৎ আমরা যে ব্যবহার করি সেচে, সেখানে আমরা ভর্তুকি দিই, আর কৃষি যান্ত্রিকীকরণ করা হচ্ছে। সেভাবে আমরা সবাইকে এটাই আহ্বান করব, আমাদের বৃক্ষরোপণ করতে হবে। পহেলা আষাঢ় থেকে